রাদারফোর্ডের পরমাণু মডেলের আমাদের সেকেন্ড এপিসোড এইটা। ফার্স্ট এপিসোডে আমরা দেখে আসছি যে রাদারফোর্ডের যে এক্সপেরিমেন্ট আছে খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট, যে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টের মাধ্যমে তিনি কিভাবে পরমাণু গঠন সম্পর্কে খুবই খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বের করেন, সেটা আমরা ডিটেলসে ফার্স্ট পর্বে দেখছি। তো সেখানে দেখার পর এখন আমাদের কথা হচ্ছে এই যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, এগুলো কিন্তু পরমাণু গঠন সম্পর্কিত একদম শুরুর দিককার এক্সপেরিমেন্ট এবং শুরুর দিককার এসব স্বীকার্য। তো তখন ডেফিনেটলি আমরা একদম ক্লিয়ার ভিউ বা একদম প্রপার এক্সপ্লেনেশন সব জানতে পারি নাই। আমাদের তখন কি ছিল, এগুলো ডেভেলপমেন্ট ফেজে ছিল। তাহলে অবশ্যই রাদারফোর্ড যে কথাগুলো বলছেন বা যে স্বীকার্যগুলো দিচ্ছেন তার মধ্যে সবকিছু অ্যাকুরেট ছিল না, কিছু সীমাবদ্ধতা ছিল যেগুলো পরবর্তীতে অন্যান্য বিজ্ঞানীরা নিয়ে কাজ করছেন এবং সেগুলোকে আরো বেশি ক্লিয়ার করছেন। আচ্ছা, তাহলে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আমরা দেখে আসলাম, আমরা যে স্বীকার্যগুলো দেখে আসলাম, এটার মধ্যে কি কি আসলে ভুল ছিল বা কি কি সীমাবদ্ধতা ছিল সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা যদি আসি যে আমরা সীমাবদ্ধতাগুলো একটা একটা করে যাই। ফার্স্ট অফ অল, ফার্স্ট এপিসোডে আমি কথাটা বলে আসছি যে তিনি বলছিলেন যে আমাদের পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস মানে প্রোটন প্লাস নিউট্রন একসাথে থাকে, আর এর বাইরে ইলেকট্রনগুলো ঘুরতেছে। এখন এই যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, আমি ধরলাম এই আমাদের নিউক্লিয়াস। এখন এর বাইরে ইলেকট্রন কিভাবে ঘুরতেছে এ সম্পর্কে কিন্তু তিনি কোনো ক্লিয়ার কথা বলেন নাই। যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কতটুকু হবে, সে কি এখানে থেকে ঘুরবে, নাকি কক্ষপথটা এতটুকু হবে, নাকি এত বড় হবে, এই যে বড় হবে না ছোট হবে বা ব্যাসার্ধ কি হবে এই সম্পর্কে কিন্তু কোনো কিছু রাদারফোর্ড ওনার স্বীকার্যে বা এক্সপেরিমেন্ট থেকে বলতে পারেন নাই বা বলেন নাই। তাহলে এটা তার একটা সীমাবদ্ধতা, যে কক্ষপথের যে আকার বা ব্যাসার্ধ এবং আকৃতি কি হবে সেটাও কিন্তু বলেন নাই। যেমন এই আমাদের যে নিউক্লিয়াসটা আছে এর বাইরে কি সার্কুলার পথে ঘুরবে অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরবে, নাকি এরকম উপবৃত্তাকার পথে ঘুরবে, নাকি এরকম চতুর্ভুজাকার কোনো পথে ঘুরবে, নাকি ট্রায়াঙ্গুলার কোনো পথে ঘুরবে, এরকম কোনো কিছুই বা কোনো সিদ্ধান্তই কিন্তু রাদারফোর্ড দিতে পারেন নাই। তাহলে এটা তার একটা সীমাবদ্ধতা। তাহলে কি দেখলাম যে তিনি আকার সম্পর্কেও বলতে পারেননি, কতটুকু বড় বা ছোট হবে আমাদের কক্ষপথ, অথবা শেপ কি হবে অর্থাৎ গোলাকার নাকি ত্রিভুজাকার না চতুর্ভুজাকার না উপবৃত্তাকার, এটা সম্পর্কে তিনি বলতে পারেননি। এটা তার একদম ফার্স্ট একটা সীমাবদ্ধতা। সেকেন্ড কি, সেকেন্ড যে অনেক বড় একটা ভুল বা কথা তিনি বা এক্সপ্লেনেশন তিনি দিচ্ছেন, সেটা তিনি বলছিলেন যে পরমাণুর যে গঠনটা এটা সৌরজগতের মতো। মানে কি, মানে আমাদের সৌরজগতে যেমন সেন্টারে সূর্য থাকে, তার চারপাশে গ্রহগুলো ঘুরতে থাকে, আমাদের পরমাণু সেম, যে এটার সেন্টারে নিউক্লিয়াস থাকে পজিটিভ চার্জ, আর তার চারপাশে নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন ঘুরতে থাকে। এখানে খুবই সিরিয়াস একটা ভুল আছে। ভুলটা কি? ভুলটা সৌরজগতের সাথে অ্যাটমকে তুলনা দেওয়ার কোনো সুযোগ নেই। কেন? কারণ সৌরজগতে যে সূর্য এবং গ্রহগুলো আছে এদের কিন্তু কোনো চার্জ নাই। অর্থাৎ এরকম কিন্তু না যে আমাদের সূর্যটা পজিটিভ চার্জ আর গ্রহগুলো নেগেটিভ চার্জ, তো এটার সাথে আমি পরমাণুকে কম্পেয়ার করলাম। চার্জের ব্যাপারটা যখন আমি কনসিডার করব তখন কিন্তু সৌরজগৎকে কোনোভাবেই অ্যাটমের সাথে মেলানো যাবে না, কারণ আমরা জানি অ্যাটমের যে মাঝখানে নিউক্লিয়াস আছে সেটা পজিটিভ চার্জ, আর এর চারপাশে যে ইলেকট্রন ঘুরবে সেটা নেগেটিভলি চার্জ। তাহলে এখানে চার্জের একটা ব্যাপার আছে। সৌরজগতের ক্ষেত্রে সূর্য এবং গ্রহগুলো এদের মাঝখানে কোনো চার্জ নেই, তাহলে দুইটা জিনিসকে কখনোই সেম ভাবে ট্রিট করা যায় না। তাহলে সৌরজগতের গ্রহ চার্জ এবং সূর্য চার্জহীন, কিন্তু পরমাণুতে নিউক্লিয়াসের ইলেকট্রন এগুলো চার্জযুক্ত। তাই সূর্যকে চার্জহীন সূর্য গ্রহের সাথে চার্জ যুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা পুরোপুরি সঠিক নয়। এটা দিয়ে এক্সপ্লেন করা যাবে না। এটা আরেকটা সীমাবদ্ধতা। থার্ড কি? থার্ড আমাদের রাদারফোর্ড যে কথাগুলো বলছে এগুলো একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে ঠিক আছে আমি লজিক্যালি দাঁড় করাইতে পারি যে আমাদের সেন্টার নিউক্লিয়াসে, তার চারপাশে একটা ইলেকট্রন হয়তো বৃত্তাকার হোক বা উপবৃত্তাকার হোক কোনো পথে ঘুরতেছে। কিন্তু যদি একাধিক ইলেকট্রন থাকে, ধরলাম এই আমাদের নিউক্লিয়াসটা, একটা ইলেকট্রন আছে, ধরলাম এটা যেভাবেই ঘুরুক কোনোভাবে ঘুরতেছে, এটা একটা ইলেকট্রন। যদি আরেকটা ইলেকট্রন চলে আসে তাহলে সেটা কিভাবে ঘুরবে? সেটা কি এই কক্ষপথে থেকেই ঘুরবে, নাকি আরেকটা নতুন কক্ষপথ এসে সেটাতে ঘুরবে? আর এই কক্ষপথে যদি এরকম থাকে নাকি এভাবে ক্রস করে আরেকটা কক্ষপথ থেকে সেখানে ঘুরবে, নাকি এভাবে থাকবে, নাকি এভাবে থাকবে? এই যে একাধিক ইলেকট্রন চলে আসলে তারা কিভাবে আমাদের নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে এটা নিয়ে কিন্তু কোনো কথা বলতে পারেন নাই, কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাই। এরা কি একই কক্ষপথে থেকে ঘুরবে নাকি আলাদা আলাদা কক্ষপথে
পথে থেকে ঘুরবে, এরা কক্ষপথগুলো একাধিক ইলেকট্রন থাকলে কিভাবে সজ্জিত হবে এ সম্পর্কিত কোনো কিছুই আমাদের রাদারফোর্ড হচ্ছে বলতে পারেননি। তাহলে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। এটা হচ্ছে থার্ড সীমাবদ্ধতা। ফোর্থ এবং খুবই 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 সিরিয়াস এবং ইম্পর্টেন্ট সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে আসছে। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধরো আমি হচ্ছে পরমাণুতে যাওয়ার আগে এমনি বলি, ধরো কোন একটা মাঠে, এই একটা ধরলাম বৃত্তাকার মাঠ, এখানে লাইন টেনে দেওয়া আছে দৌড়ানোর জন্য। ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, দাঁড়ায় তোমাকে বললাম যে হচ্ছে এই মাঠে রাউন্ড চক্কর দিতে বললাম। আচ্ছা, তো তুমি চক্কর দিলা, একটা চক্কর দিলা, আসলা। তোমাকে আমি বলছি থামা যাবে না, কন্টিনিউয়াস তোমাকে দৌড়াইতে হবে, দৌড়াইতে হবে। তো তুমি দৌড়াচ্ছ, দৌড়াচ্ছ, সেকেন্ড রাউন্ড দিলা, থার্ড রাউন্ড দিলা, দিতে দিতে কি মনে হয় বলো তো, তোমার শুরুতে যে রাউন্ডটা দিছো তুমি যে এনার্জি নিয়ে, থার্ড রাউন্ড দেওয়ার পর তোমার কি সেম এনার্জি থাকবে? তুমি কি সেই সেম স্পিডে তুমি এখানে এই বড় এই বৃত্তাকার পথটাতে ঘুরতে পারবা তুমি? তুমি কিন্তু সেটা সম্ভব হবে না, কারণ তোমার কি হবে, এনার্জি কমতে থাকবে, এনার্জি কমতে থাকবে। তুমি কি করবে তাহলে? তুমি দেখা যাবে এই বড় সাইকেল ঘুরতে পারছো, ২ চক্কর ধরো দিতে পারলা, এরপর দেখো তোমার শক্তি কমে যাবে, তুমি আর এত বড় সাইকেল দিতে পারবে না, তোমার সাইকেল আমাকে ছোট করে দিতে হবে তোমাকে, যদি আমি ওই সেম স্পিডে ঘুরাইতে চাই। দেখো তোমাকে ছোট করতে হবে, তোমার আরো এনার্জি কমতে থাকবে, তোমার সাইকেল আরো ছোট করে দিতে হবে, তোমার আরো এনার্জি কমে যাবে, আস্তে দৌড়াইতেই পারবে না, খুবই শক্তি কমে গেছে, তোমাকে আরো ছোট সাইকেল দিতে হবে দৌড়ানোর জন্য। এভাবে করতে 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 মানে এমন অবস্থা হবে, তুমি যদি টানা ১০ মিনিট, ১৫ মিনিট, ২০ মিনিট দৌড়াও, এক পর্যায়ে এসে তুমি এরকম দৌড়াইতেই পারবে না, তোমাকে একদম স্ট্যান্ডই করে ফেলাইতে হবে। মানে আমাকে এই যে তোমার দৌড়ানোর যে পথটা ছোট করতে 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 তোমাকে আসলে থামাই দিতে হবে, তোমার দৌড়ানোর এনার্জি নেই। তো খুবই লজিক্যাল জিনিস। সিমিলারলি এখন এটার সাথে কিন্তু ইলেকট্রনকে এইভাবে তোমার হচ্ছে কম্পেয়ার করা যাবে না, আমি বোঝানোর জন্য হচ্ছে এই অ্যানালজিটা দিলাম। ম্যাক্সওয়েল যেটা বলছে যে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনটা যে ঘুরতেছে, ক্রমাগত ঘোরার কারণে ইলেকট্রনটা হচ্ছে শক্তি হারাবে। তার চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে এরকম চার্জিত কোনো বস্তু যদি ঘুরতে থাকে তাহলে তার শক্তি ক্রমাগত কমতে থাকে। তাহলে এখন ওই তোমার সাথে চিন্তা করো, শক্তি যদি কমে যায় তাহলে নিউক্লিয়াস থেকে আগে যে দূরত্ব নিয়ে বা ডিস্টেন্স নিয়ে সে ঘুরতেছিল ইলেকট্রনটা, সে কিন্তু এখন আর সেটা পারবে না, কারণ তার শক্তি কমে গেছে। তাহলে কি হবে, তার কক্ষপথ আগে যে সাইজ ছিল সেটা কিন্তু ছোট হইতে থাকবে, আস্তে 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 ছোট হইতে থাকবে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রন ক্রমাগত শক্তি হারাবে, ফলে কি হবে, তার কক্ষপথটা ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। হয়ে 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 ঘটনাটা কি ঘটবে দেখো তো, এমন ঘটবে না যে এই হচ্ছে আমাদের এখানে নিউক্লিয়াস ছিল শুরুতে, এই হচ্ছে ইলেকট্রনটা এই কক্ষপথে ধরো ঘুরতেছিল, এই কক্ষপথে ঘুরতেছিল, কিন্তু আস্তে আস্তে শক্তি হারানোর কারণে কি হয়েছে, এই যে দেখো তার কক্ষপথে ছোট হচ্ছে, এই যে ছোট হচ্ছে 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 শক্তি হারাচ্ছে, হারাতে 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 তাহলে একসময় কি হয়ে যাবে, একদম শক্তি কমে যাবে, সে কিন্তু একদম নিউক্লিয়াসের ভিতরেই ঢুকে যাবে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এই ঘটনাটা ঘটার কথা। আর এই ঘটনাটা যদি ঘটে তাহলে তো খুবই ভয়াবহ অবস্থা। কেন ভয়াবহ অবস্থা? কারণ আমাদের অ্যাটম মানেই ছিল আমাদের কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে আর তার চারপাশে ইলেকট্রন ঘুরবে। এখন এই ইলেকট্রনটা যদি ঘুরতে ঘুরতে এসে নিউক্লিয়াসে ঢুকে যায় তাহলে তো এই পরমাণুটারই কোনো অস্তিত্ব থাকবে না, পরমাণুটাই তো শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি তা হয়? আমাদের বাস্তবে কোন একটা পরমাণু কি বিলুপ্ত হয়ে যায়, বা হচ্ছে ইলেকট্রন কি ঘুরতে ঘুরতে ভিতর নিউক্লিয়াসের ভিতর ঢুকে যায়? অ্যান্সার ইজ নো, এটা হচ্ছে না। তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে, রাদারফোর্ড যেটা বলল যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন জাস্ট ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে, বা তার এই যে শক্তি কমতেছে না, না কমতেছে নাকি কমতেছে না, বা না কমলে কেন কমতেছে না, সে কোথায় থাকতেছে, কিভাবে থাকতেছে, এরকম কোনো এক্সপ্লেনেশন কিন্তু রাদারফোর্ডের মডেলে নাই। তাহলে এই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের মডেলটা কিন্তু সম্পূর্ণ সঠিক না, বা হচ্ছে এটা কোনো অ্যাকমপ্লিসড কোনো থিওরি না, বা হচ্ছে টোটালি ব্যাখ্যা করা হয়েছে, এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে এরকম কোনো থিওরি না। এটা হচ্ছে আরেকটা বড় সীমাবদ্ধতা রাদারফোর্ডের। তাহলে এভাবে আমরা হচ্ছে রাদারফোর্ডের 4টা মেজর সীমাবদ্ধতা হচ্ছে দেখলাম এবং জিনিসগুলো বোঝার ট্রাই করলাম। তো আশা করি আমি জিনিসগুলো বুঝতে পারছি, এবং এই জিনিসগুলো বুঝলে আমাদের হচ্ছে একদম না বুঝে বা চোখ বন্ধ করে যে মুখস্থ করার ব্যাপারটা, এটা আর করতে হবে না। আশা করি জিনিসগুলো বুঝলে লজিক্যালি মাথায় রাখা যায়। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়। আমাদের সেকেন্ড এপিসোড শেষ হলো পরমাণু গঠনের। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের পরমাণু গঠনের থার্ড এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।